আমরা শুরু করি। উম, তো আজকে পড়বো আমরা এন্ডোকার্ডাইটিস, মানে ইনফ্লামেশন অফ দি এন্ডোকার্ডিয়াম, হার্টের যে এন্ডোকার্ডিয়াম লেয়ার সেটা। কেন এটাতে হয় এই এন্ডোকার্ডাইটিস? তো বিষয়টা হলো ইনফ্লামেশন অফ দি এন্ডোকার্ডিয়াম can lead to deposit of fibrin and platelets of on the mitral and aortic valves, cause stenosis and insufficiency. এন্ডোকার্ডিয়াম কেন হয়? আমাদের যে হার্টের যে এন্ডোকার্ডিয়াম লেয়ার, তো এন্ডোকার্ডিয়াম কি একদম বাহিরের লেয়ার, নাকি একদম ইনার লেয়ার, নাকি মিডল লেয়ার? কে বলতে পারবে হার্টের এন্ডোকার্ডিয়াম? মিডিল লেয়ার ভাই। মিডিল। আচ্ছা, তো এখানে এই যখন ইনফ্লামেশন হয় এর ফলে কি হয়? ফিব্রিন, মানে এটা হলো একদম কি বলে তোমার হার্ট, সরি, ব্লাড ক্লট হওয়ার জন্য যে একটা সাবস্টেন্স, এবং প্লাটিলেটস, এগুলা সব অ্যাড হয়ে মাইট্রাল এবং অ্যাওর্টিক ভালভ, হার্টের যে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, এই জায়গায় অ্যাকুমুলেট হয় এবং এর ফলে কি হয়? চিকন হয়ে যায়, ভালভগুলা চিকন হয়ে যায়। এর কারণ কি? মোস্টলি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। আই রিপিট, মোস্টলি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এটা প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে তোমার বেটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা মোস্টলি এটা হয়। এবং সাধারণত কোশ্চেনে এই জিনিসটা তোমার এভাবে আসে যে আহ, এই এন্ডোকার্ডাইটিসে তোমার ইউজুয়ালি এন্ডোকার্ডাইটিসটা তোমার কোশ্চেনে এইভাবে না এসে, কোশ্চেনটা মূলত আসে হইল বডির অন্য কোথাও ইনফেকশন হয়েছে, যেটা কিনা হার্টে এসে এফেক্ট হয়েছে। বুঝছো? এইভাবে আসে কোশ্চেনটা। যেটা বলতে চাচ্ছি সেটা এখানে দেখানোর চেষ্টা করি। কি হয় এন্ডোকার্ডাইটিস? এন্ডোকার্ডাইটিস মূলত ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে, আর একটা হলো নন ইনফেক্টিভ। এই আমরা এখন যে সংজ্ঞাটা পড়লাম, ইনফ্লামেশন অফ দি এন্ডোকার্ডিয়াম ক্যান লিড টু ডিপোজিট অফ ফিব্রিন এন্ড প্লাটিলেটস অন দি মাইট্রাল এন্ড aortic valve cause stenosis and insufficiency। এটা হলো নন ইনফেক্টিভ ওয়ে। আর ইনফেক্টিভ হলো দাঁড়াও, এই যে এন্ডোকার্ডাইটিস দেখতে অনেকটা এরকম ভেজিটেশন হয় হার্টের যে ভালভ আছে না, মাইট্রাল ভালভ, মাইট্রাল এবং অ্যাওর্টিক, এই যে মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভ, তারপরে এই বরাবর হার্টের রাইট লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক, এই যে এরকম সবুজ সবুজ ভেজিটেশন, এটাকে ভেজিটেশন বলে। ভেজিটেশন মিন্স এক ধরনের আম, জমা হয় এখানে, শ্যাওলা জাতীয় পানি অনেকদিন রেখে দিলে যেমন পাইপের ভিতরে অথবা কোথাও শ্যাওলা হল, সবুজ সবুজ যেমন এরকম হয়ে যায় হার্টের ভিতরে, এটাকে ভেজিটেশন বলা হয়। হ্যাঁ, এটা হলো এন্ডোকার্ডাইটিস। তো এন্ডোকার্ডাইটিস হলো দুইটা, একটা হলো ইনফেক্টিভ মানে ব্যাকটেরিয়াল দ্বারা হয়, আর একটা হলো নন ইনফেক্টিভ। নন ইনফেক্টিভ গুলো আগে বলি, তারপরে এটা বলি। নন ইনফেক্টিভটা হলো নন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডিউ টু বার্থ ডিফেক্ট, তারপরে হলো তোমার রিমাটিক ফিভার, আর একটা হলো অটো ইমিউন ডিসঅর্ডার লাইক SLE। তবে রিমাটিক ফিভারের কারণে এন্ডোকার্ডাইটিসটা খুবই প্রায় দেখা যায়, সেটা বিষয়টাই আমরা এখানে মেইনলি আলোচনা করার চেষ্টা করব। তো এন্ডোকার্ডাইটিসটা যেটা বলতে চাচ্ছিলাম,
মানে এই এন্ডোকার্টাইটিসটা মূলত তোমার এটা তো আমরা নন ইনফেক্টিভ পড়তেছি। আর ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসটা হলো আমাদের বডির অন্য কোথাও ইনফেকশন হয়। যেমন কি? যেমন স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন, বুঝছো? স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন। আচ্ছা, এটা যাওয়ার আগে দেখি পাইসানু আখি এরা মোটামুটি আসো পুরনো। তোমরা কি বলতে পারবা স্ট্রেপ্টোকক্কাল ইন ইন স্কিন ইনফেকশনে কি হয়? এরকম একটা প্রবলেম আছে, বলতে পারবা? স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশনে কোন প্রবলেমটা হয়? প্রবলেম বলতে ওটার সিমটমস কেমন এরকম? ইমপেটিগো হতে পারে। হুম, কি ধরনের তাহলে? ওটা হচ্ছে ইমপেটিগো সেলুলাইটিস টাইপেরও হয়। নো। স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশনে মনে আছে ইয়ে পাইসানো বাচ্চাদের একটা রোগ হয়, কারো কোনো আইডিয়া? অথবা কেউ পড়ছো শুনছো? নার্কোটাইজিং ফ্যাসিলিটিস। হুম, হয় নাই। পাইসানো না ভাইয়া মনে পড়তেছে না। স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশন বাচ্চাদের তোমার কিডনিতে প্রবলেম হয়। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে ওই যে নেফ্রাইটিক সিনড্রোম মনে আছে? ভাইয়া মনে আছে? কি পড়ছো? তোকে কি পড়ছিল আলাদাভাবে? নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রোটিক। ওইখানে প্রবলেমটা হয়। আর স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন কোশ্চেনটা মূলত এইভাবে হয়, হ্যাঁ? স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন যদি হয় সেইটাতে তোমার এই এন্ডোকার্ডাইটিস হয়, লিখে রাখতে পারো। এটা প্রায় কোশ্চেনে পাওয়া যায়। এই এন্ডোকার্ডাইটিসের কোশ্চেনে এটা খুবই ইয়ে হয়। স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন বিশেষ করে তোমার কি বলে এই মানে দেখো এখানে ইনফেকশনটা হচ্ছে গলায়, বাট এই ব্যাকটেরিয়াটা আমাদের আস্তে আস্তে করে হার্টে চলে যায়, দেন এন্ডোকার্ডাইটিস ঘটায়। আর স্কিন ইনফেকশন মানে এখানে মেন পজিটিভ এজেন্ট কি? স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ? বিটা হেমালোটিক স্ট্রেপ্টোকক্কাস অথবা স্টেফিলোকক্কাস অরিয়াস, তারপরে গনোকক্কাস, এগুলা মূলত পজিটিভ অর্গানিজম যারা কিনা এই এন্ডোকার্ডাইটিস ঘটায়। কিন্তু কোশ্চেনে মূলত আসে হলো এই থ্রোট ইনফেকশন বা ডেন্টাল প্রসিডিউর, এগুলার ফলে পেশেন্টের যদি কোনো ইনফ্লামেশন হয়, এটা ডক্টর কিংবা নার্সকে সতর্ক থাকতে হয়। পেশেন্ট মে লিড টু এন্ডোকার্ডাইটিস। কেন? কারণ এখানে যে এই ডেন্টাল প্রসিডিউর তোমার অনেক সময় দাঁত পরিষ্কার করতে যায় না? দাঁতের পরিষ্কার অথবা দাঁতের বিভিন্ন তোমার ইয়ে করে, ওই সার্জারি অথবা দাঁতের বিভিন্ন প্রসিডিউর করা হয়। তখন এই কি বলে এই করার পরে এই দাঁতের প্রসিডিউর করার কারণে তোমার এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া গুলা তোমার এটা সার্কুলেশন হোক, নিজে নিজে হোক, যেভাবেই হোক, এটা হার্টে চলে গিয়ে এন্ডোকার্ডাইটিস ঘটাতে পারে। এটা প্রায়ই কোশ্চেনে আসে। এই জন্য এখানে বলা হয় যে তোমার ইনফেকশন somewhere else in the body may lead to endocarditis. তো পজিটিভ অর্গান তো বললামই। তাহলে এন্ডোকার্ডিটিসটা কি? মূলত মানে এটা মূলত হার্টের নিজস্ব রোগ না, হার্টের প্রবলেমটা নিজস্ব না। এইটা বডির কোথাও একটা ইনফেকশন হয়, সেইখান থেকে এসে হার্টকে এফেক্ট করে। মেইনলি থ্রোট এবং মানে গলা, তারপরে তোমার দাঁত, এই ধরনের ইয়েগুলাতে গলার ইনফেকশন, তারপরে এই যে ডেন্টাল প্রসিডিউর ইন দি প্রিভিয়াস 3 to 6 মান্থ, এই ধরনের প্রসিডিউর গুলাতে তোমার এই ব্যাকটেরিয়া গুলা হার্টে চলে যায়, তখন যে প্রবলেম করে।
এন্ডোকার্ডাইটিস ঘটায়। প্রিসিপিটিং ফ্যাক্টরস, ওপেন হার্ট প্রসিডিউরস, ওপেন হার্ট প্রসিডিউর ইনফেকশন হতে পারে। তারপর রিমেটিক হার্ট ডিজিজ, রিমেটিক হার্ট ডিজিজও খুব ভাইটাল একটা জিনিস, যে তোমার রিমেটিক হার্ট ডিজিজ এগুলিও তোমার এই থ্রোট ইনফেকশনের কারণে হার্টে চলে যায় ব্যাকটেরিয়াগুলা। তখনও মানে মোট কথা গলার ইনফেকশনটা যখন হার্টে চলে যায় তখন এন্ডোকার্ডাইটিস হয়, সোজা কথা। যদি সিম্পলি বলি সেটা এইভাবেই পাবা তোমরা। তারপরে জেনিটো ইউরিনারি এন্ড ওবি গাইনি প্রসিডিউরের কারণে হতে পারে। তবে মোস্টলি কোশ্চেনে আরেকটা প্রিসিপিটিং ফ্যাক্টর, সেটা হলো ডেন্টাল প্রসিডিউর, ভেরি ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো তোমরা। আচ্ছা, আমি অনেক সময় স্টার চিহ্নের কথা বলি না, বাট বুঝা নিও, টোনটা, আমার টোনটা শুনলে বুঝতে পারবে। হ্যাঁ, ওইখানে স্টার চিহ্ন দিয়ে রাখি অটোমেটিক, সবসময় মনে নাও থাকতে পারে। ডেন্টাল প্রসিডিউর যারা কোশ্চেন প্র্যাকটিস করে তারা এটা পাবাই। না পাইলেও এখন পেয়ে থাকলে হয়তো বা পাইছই, আর না পাইলেও পাবা। ডেন্টাল প্রসিডিউর ইন দি প্রিভিয়াস 3 to 6 মান্থস, এটা হলো একটা প্রিসিপিটিং ফ্যাক্টর, যেটা কিনা তোমার ইয়েতে দেখা যাইতে পারে, কি বলে, যার ফলে পেশেন্টের এন্ডোকার্ডাইটিস হতে পারে। তারপরে ইনভেসিভ মনিটরিং, তারপরে হাই রিস্ক ইন ড্রাগ অ্যাবিউজার্স, প্রোস্থেটিক ভালভ এটসেট্রা। তারপরে প্রোস্থেটিক ভালভ বলতে ওই যে অ্যাortic ভালভ রিপ্লেসমেন্ট এটসেট্রা আর কি। হ্যাঁ, তারপরে আসলে ফাইন্ডিংস, দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। ওকে, এবার আসি হলো কি কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে এন্ডোকার্ডাইটিসে। ফিভার, চিলস, এগুলো তো জানোই যে ইনফেকশন হলে ফিভার হতে পারে, এটা খুবই কমন। হার্ট ফেলিওর হতে পারে, কফ, ডিসপনিয়া, এডেমা। তারপরে হার্টের অ্যাবনর্মাল, যেহেতু এটা একটা হার্টের প্রবলেম, সেটা হলো মারমার হবে। হার্টের অ্যাবনর্মাল মারমার সাউন্ড হলো একটা অ্যাবনর্মাল সাউন্ড, এটা আমরা পরে আরো একটু পরে এগুলো অলরেডি পড়ায় আসছি। তারপরে আরেকটা ভাইটাল ইয়ে ইম্পর্টেন্ট সাইন হলো পিটিকে। পিটিকে, হ্যাঁ, এই যেটা পিটিকে, পিটিকে হয়। এটা হয় হলো এই এক প্রকার ব্লিডিং দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, যেখানে তোমার জায়গায় জায়গায় ছোট ছোট লাল লাল ব্লিডিং স্পট দেখা যায়। এটা হলো এই যে দেখো, পেটিকে ছোট ছোট লাল লাল জায়গায় জায়গায় তোমার পেটিকে দেখা যায়। এটা কেন হয় জানো? যেই যে আরেকবার একটু দেখে ছবিটা দেখাই, কাজে দেবে। এই যে ছোট ছোট, দেখো? এই যে এই ছোট ছোট লাল লাল দেখা, এটা হলো পেটিকে। পেটিকে লাল লাল ছোপ ছোপ, অনেকটা হামের দানার মতো। হ্যাঁ, হাম তো না, আই মিন বড়দের তো এটা হয় না, আই মিন এরকম লাল লাল দেখা যায়, ছোট ছোট ব্লিডিং স্পট দেখা যায়। এটা কেন হয়? আমাদের এই যে কি বলে তোমার মাইট্রাল ভালভ, তারপরে অ্যাortic ভালভে যে ভেজিটেশন, ওই যে কি বলে এই শ্যাওলা শ্যাওলা জাতীয় যে ইয়াগুলা দেখছো না, এই যে এটা, এগুলা কি করে তোমার ব্লাডের সাথে মিশ্রিত হয়ে শরীরের সার্কুলেশনের সাথে যখন চলে যায়, তখন জায়গায় জায়গায় এগুলা যে আটকে যায়, তখন এই লাল লাল ছোপ ছোপ দেখা যায়। এটা হলো পিটিকে। আরেক আরেকটা আরেকটু ভাইটাল আরো কিছু ইয়ে আছে হইলো স্প্লিনোমেগালি। স্প্লিন বলা যায় ক্লাবিং অফ ফিঙ্গার্স। ক্লাবিং অফ ফিঙ্গার্স মিন্স এই যেটা দেখো, ক্লাবিং অফ ফিঙ্গার্স মানে অক্সিজেনের অভাবে, হুম, সাধারণত আমাদের প্রত্যেকের নখ এই যে তাকালে দেখবা এই এখানের যেই তোমার কার্ভটা, এখানের যেই কোণটা, এই কোণটা 160 ডিগ্রি থাকে। যাদের ক্লাবিং অফ ফিঙ্গার, যাদের ফিঙ্গার ক্ল্যাব হয়, এটা 180 ডিগ্রিতে হয়ে যায় এই জায়গায়। ঠিক আছে, প্রত্যেকের আঙ্গুলের নখের দিকে তাকাও, এটা দেখবা যে এটা 160 ডিগ্রি থাকে মাপে, নর্মাল যারা ভালো আছে, ভালো শরীর। এটা এই ক্লাবিং অফ ফিঙ্গার কিন্তু ক্রনিক হাইপোক্সিয়ার কারণে হয়। বুঝছো? ক্রনিক হাইপোক্সিয়া মানে অক্সিজেন লেভেল কম থাকার কারণে এরকম হয়। তারপরে তোমার এটা হলো ক্লাবিং অফ ফিঙ্গার্স। তারপরে আচ্ছা, সেটা হলো আরেকটা জিনিস বলি। আরেকটা হলো জে লোয়েস লেশন এবং অসলার নোটস, ভেরি ইম্পর্টেন্ট। জো লোয়েস লেশন, অসলার নোটস এবং স্প্লিন্টার হেমোরেজ,
এই ৩টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ ইনক্লুডিং পেটিকে। খুবই ভাইটাল এবং প্রায় কোয়েশ্চেনে আসে। জোন কি জেনওয়েজ লেশন non-tender hemorrhage lesion on finger, toes, nose or earlobes. I repeat, জেনওয়েজ লেশন নন টেন্ডার হেমোরেজ মানে শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাতের নখ হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, তারপরে ইয়ারলোব এগুলাতে রক্তের ফোঁটা ফোঁটা দেখা যায়। এইগুলাকে বলা হয় জেনওয়েজ লেশন। আই রিপিট, এইগুলা কোথায় দেখা যায়? যাদের এন্ডোকার্ডিটিস হয় তাদের হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, তারপর ইয়ারলোব গুলাতে তোমার এই কি বলে ব্লিডিং স্পট দেখা যায়। মনে হয় যে এখান থেকে ব্লিডিং হয়ে রক্ত আটকে গেছে, বিষয়টা এরকম দেখায় আর কি। ঠিক আছে, তারপরে ওসলার নোটস হলো রেডিশ টেন্ডার লেশন অন দি প্যাডস অফ ফিঙ্গার্স, হ্যান্ডস অ্যান্ড টোস। এই ইয়েটা হলো যে তোমার এই ওসলার্স এবং জেনোয়েস লেশন এই দুইটাতেই ব্লিডিং স্পট তোমার হাতের আঙ্গুল, তারপরে পায়ের আঙ্গুল, নাক, কানের ইয়েগুলাতে এই ব্লিডিং স্পট দেখা যায়। আর ওসলার নোটস হলো পেয়ার অফ ফিঙ্গার্স মানে হাতের যেই কি হাতের তালু, তারপরে আঙ্গুলের ডগা, এগুলাতে ব্লিডিং স্পট, সোজা কথা দুইটাতেই কিন্তু ব্লিডিং স্পটই দেখা যায়। এই যে আমি দেখাই, এই যে এটা দেখো, এই যে এরকম এটা, আর এইভাবে এই যে দেখো পোস্টাল নোটস। আর জেএনওএ লেশন হলো এরকম হাতের তালু, পায়ের তালু। সোজা কথা এই যে কোনো কোথাও যদি এরকম ব্লিডিং স্পট দেখো, সরাসরি ব্লিডিং স্পট না বলে কোশ্চেনে তোমাকে ঘুরে ব্লাড ক্লট অন দি পাম এরকম ভাবে স্পট অফ ক্লটিং এইভাবে কোশ্চেনটা শো করে। ঠিক আছে, এরকম হয় হাতের তালুতে, তারপর আঙ্গুলের সামনের অংশে ছোট ছোট রক্ত জমাট বাঁধে। এটা ভেরি ইম্পর্টেন্ট সাইন এন্ডোকার্ডাইটিস জন্য, খুবই স্পেসিফিক সাইন। ঠিক আছে, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সাইন হলো স্প্লিন্টিং হেমোরেজ। দাঁড়াও, এই যেটা নখের উপর এরকম ব্লিডিং, নখ তো সাধারণত আমাদের নখ কিন্তু এভাস্কুলার, জানো? নখ নখে কিন্তু নখ কিন্তু এভাস্কুলার। এই নখের উপরে তোমার লালচে কালার ব্লিডিং ব্লিডিং দেখা যায় নখের উপরে। এটাকে বলা হয় স্প্লিন্টার হেমোরেজ নেইলস। ঠিক আছে, আচ্ছা কেন এই এই কি বলে ওসলার নোড, জেনুইলেশন এগুলো হয়? কারণটা হলো সেপটিক, এই যে ইনফ্লামেশন না হয় না, এই মানে ভেজিটেশন, আই মিন এই যে শ্যাওলার মতো যে সবুজ সবুজ ইয়েটা হয় হার্টে, এগুলা সার্কুলেশনের সাথে মিশে সেপটিক এম্বোলাই গেটিং ডিপোজিটেড ইন দি টিস্যু। এগুলা তোমার এই ইনফেক্টেড যে সাবস্টেন্স, মানে এই সাবস্টেন্স গুলো সার্কুলেশনের সাথে মিশে বডির বিভিন্ন সেল বা টিস্যুতে যে আটকে যায়, এই কারণে এই সিমটম গুলা দেখা দেয়। আহ, তাহলে আমরা বুঝতে পারছি। আর পিটিকের এই জিনিসটা আবার একটু বলে দেই, পিটিকে, পারপুরা, একাইমোসিস এগুলা কিন্তু আমরা পাবো আমাদের স্কিন নামের একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা পাবো এই জিনিসগুলো সম্পর্কে ডিটেইলসে জানবো। আর একাইমোসিস কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, প্রায় 3 সেন্টিমিটার এরিয়া জুড়ে ব্লিডিং যেটা হয় সেটাকে একাইমোসিস বলে। আর পেটিকে, তারপরে এগুলা হলো ছোট ছোট স্পটেড, ধরো এক এক ফোঁটা রক্ত, 2 ফোঁটা রক্ত, এগুলো হলো ছোট ছোট রক্ত, এগুলো হলো পেটিকের, এগুলোকে পেটিকে বলে। আর পিন পয়েন্ট ব্রুশিংও আছে হ্যাঁ এই হ্যাঁ, বুঝি নাই পিটিকে। বুঝি নাই কি পিন পয়েন্ট ব্রুশিং ওই তো এটা সেটাই দিয়েও তো। আসে। হ্যাঁ, স্পট, রাইট, ভেরি গুড। পিন পয়েন্ট ব্রুজিং, ব্রুজিং মানে হচ্ছে ওই যে ব্লিডিং এর একটা ইয়ে থাকে। তারপরে আসি হলো, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দেই, এটা যদিও ইয়েটা তো ক্ল্যাবিং এবং আমাদের সাধারণত দুইটা সবাই প্রত্যেকের নখগুলা দেখো, দুইটা ধরে এরকম করো, দেখবা যে এরকম একটা সাইন আসবে। এটা 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 হলো নর্মাল। প্রত্যেকের আঙুলের দুইটা নখকে যদি পাশাপাশি বসাও তখন এরকম আসবে। যাদের নরমাল, যাদের বডিতে অক্সিজেনের কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে এরকম হবে। আর যাদের বডিতে অক্সিজেনের প্রবলেম আছে, আই মিন অক্সিজেন কম, wait,
তাদের এরকম হবে, এটাকে বলা হয় ক্ল্যাবিং অফ ফিঙ্গার। আচ্ছা, কাদের এরকম এটা এই ক্ল্যাবিং অফ ফিঙ্গার কিন্তু একদিনে হয় না। বিশেষ করে ক্রনিক লাং প্রবলেম, আই মিন যাদের হাইপোক্সিয়া থাকে ক্রনিক্যালি, তাদের ক্ষেত্রে এই ফিঙ্গার ক্ল্যাবিং হয়। এটা কারণ এই মুহূর্তে আমার বলে আর একটু বেশি ইয়া করতে জটিল করে ফেলতে চাই না, এটা আমরা রেসপিরেটরিতে পড়বো। রেসপিরেটরি মনে হয় খুব দ্রুতই আমরা পাবো। তো এরকম হয়। এবার আসলে ম্যানেজ, আচ্ছা কমপ্লিকেশন কি হয় এই এন্ডোকার্ডিটিসে? স্ট্রোক হতে পারে, কারণ এই যেই ভেজিটেশন বা যেই ব্লাড ক্লট, খুবই ছোট ছোট ব্লাড ক্লট, এগুলা কখনো যদি তোমার একত্রিত হয়ে ব্রেনে চলে যায় তখন এটা স্ট্রোকের দিকে টার্ন করে। তার পালমোনারি এম্বোলাই, এই ক্লটগুলা বা এই ইনফেক্টেড যে সাবস্টেন্স গুলা, ভেজিটেশন গুলা, এটা যদি লাংসে গিয়ে লাংসের তোমার বিভিন্ন ক্যাপিলারি সার্কুলেশন থাকে, এগুলাতে গেলে এগুলা তোমার ব্লক করে ফেলে। হার্টের কোনো সরি লাংসের কোনো স্পেসিফিক এরিয়াকে ব্লক করে দিয়ে ওই জায়গায় সার্কুলেশন কমায় ফেলে, তার ফলে পালমোনারি এম্বোলাই হয়ে যায়। রেনাল ইনফ্রাকশন, এগুলা আবার এই দেখো এই মানে এই ছোট ছোট মানে কি বলে ক্লট গুলা তোমার যদি কিডনিতে যায়, কিডনিতে যেহেতু একটা ফিল্টার বা কিডনি যেহেতু আমাদের ছাঁকনি, কিডনিতে গিয়ে গ্লোমেরুলারে আটকে গিয়ে মানে যেদিকে আটকায় এরপরে আবার সাপ্লাই মানে এর পরের দিকে আবার ব্লিডিং মানে ফিল্টার করতে পারে না। ফলে কি হয়? ইনফ্রাকশন, রিনাল ইনফ্রাকশন হয়। এম্বোলাই ইন সার্কুলেশন টু এক্সট্রিমিটিস লাইক unilateral pain, coolness in arms or legs. এই তোমার হাতে অথবা পায়ের ইয়েতে গেলে ছোট ছোট যে সার্কুলেশন আছে, ভেনাস সার্কুলেশন, এগুলাতে তোমার যে আটকে গেলে তখন আবার যেই সাইড আটকায় ওই সাইডে ঠান্ডা হয়ে যায় এবং বা পেইন শুরু হয়, এরকম হয় আর কি। তবে এখানে মোস্ট ডেডলি কোনটা বলতো? কোন কমপ্লিকেশনটা এন্ডোকার্ডিটিসের ডেডলি মনে হয়? কি মনে হয় বলো তো? পালমোনারি এম্বোলাই। এম্বোলাই মনে হয়, মানে বুঝলি কি পালমোনারি এম্বোলাই? হ্যাঁ, পালমোনারি এম্বোলাই এটাও ডেডলি, স্ট্রোক এগুলাও ডেডলি। তো মূলত কোশ্চেনটা এগুলা এই দুটার উপর থেকেই আসে। তো যেহেতু এখানে মেইন বিষয়টা কি, মেইন বিষয়টা হলো যে যখন তোমার এই ইয়েগুলা, এই যে ভেজিটেশন, আই মিন এই শ্যাওলা জাতীয় এই সাবস্টেন্স গুলা, এটা তো একটা আলাদা একটা লেয়ার পড়ে যায় হার্টের ভালভে, এইগুলা ওই সার্কুলেশনের সাথে মিশে জায়গায় জায়গায় যে ব্লক করে দেয়, যার ফলে এই প্রবলেমগুলো হয়। এই জন্য তোমার এটাই মূলত মেইন প্রবলেম এই এন্ডোকার্ডিটিসের। আমরা যখন হার্টের ইকো করি হুম হুম। তখন ওই ইকো রিপোর্টে ভেজিটেশন লেখা থাকে, মানে ম্যাশ বা ইয়েস, কোনো একটা এরকম type। ম্যাশ অথবা ভেজিটেশন। আমি আমি পাইছি ভেজিটেশন আকারে, হ্যাঁ ভেজিটেশন শব্দটা পাইছি আমি। হ্যাঁ, প্রশ্নে ভেজিটেশন দিছে। আমিও পাইছিলাম, বুঝি নাই প্রথমে এটা কি। জি, এবার আসলে এন্ডোকার্ডিটিস। হ্যাঁ, এবার আসলে ম্যানেজমেন্ট অবশ্যই তোমার আম, ইয়ে দিবে, অ্যান্টিবায়োটিক দিবে বেসড অন কালচার, অ্যান্টিবায়োটিক জ্বরের জন্য, তারপরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট টু রিপ্লেস দ্য ড্যামেজড ভালভ, emphasize the importance of prophylactic antibiotic before invasive procedures, স্পেশালি ডেন্টাল প্রসিডিউর। এটার উপরে এই জিনিসটার থেকে বেশি আসে, ডেন্টাল প্রসিডিউরের কারণে এই ইয়েটা খুবই কমনলি দেখা যায়। ঠিক আছে, এর ফলে এই ডেন্টাল প্রসিডিউরের ফলে তোমার স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন হয়। ডেন্টাল প্রসিডিউরের কারণে প্রবলেমটা না, প্রবলেমটা হলো ডেন্টাল প্রসিডিউরের পরে ব্যাকটেরিয়া গ্রো করে, এই ব্যাকটেরিয়াটা গলায় যায়, গলা থেকে সরাসরি হার্টে চলে যায়, এইভাবে বিষয়টা হয়। এই জন্য তোমার কি ওয়ার্ড বা সিগন্যাল সাইন মানে হিন্টসটা হলো এই ধরনের কোশ্চেনটা বেশিরভাগই তোমার ডেন্টাল প্রসিডিউর রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কোশ্চেনটা এন্ডোকার্ডিটিসের দিকে টার্ন করায়, অথবা তোমার স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন দেখায়, তারপরে তোমার যদি কোনো অপশন খুঁজে পাও এন্ডোকার্ডিটিসের, তখন ওটাই হবে অ্যান্সার, রিমেম্বার। আর এটা এখান থেকেই করে। এরপরে আসলে পেরিকার্ডাইটিস, মানে আমাদের যে হার্টের পেরিকার্ডিয়াম, সেখান থেকে এই সেখানে ইনফ্লামেশন অফ দি প্যারাইটাল এন্ড ভিসারাল পেরিকার্ডিয়াম,
আর এটা মোস্টলি কিন্তু মেডিসিনাল সাইড এফেক্ট আছে না, মেডিসিন খেলে যে সাইড এফেক্ট হয় না, এই মেডিসিনাল সাইড এফেক্টের কারণে এই পেরিকার্ডিটিসটা খুবই হয়। কারণ কি 2 ডিগ্রি ব্যাকটেরিয়াল ভাইরাল অর ফাঙ্গাল ইনফেকশন, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন, রেডিয়েশন, নিওপ্লাজম মানে ক্যান্সার, তারপরে ইউরেমিয়া, মেডিকেশন লাইক প্রোসানামাইড, এগুলো কিন্তু অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, হ্যাঁ। তারপরে হাইড্রালাজিন, এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তারপরে ডক্সোরুবিসিন, এটা হলো কেমো ড্রাগ। এগুলোর কারণেও এই তোমার এই পেরিকার্ডিটিস হতে পারে। আহ এই কোলাজেন ডিজিজ মিজ এগুলো আসে না আর। ফাইন্ডিংস মূলত পেইনটা এখানে গুরুত্বপূর্ণ এই পেরিকার্ডিটিসের, হ্যাঁ। পেইন মে রেডিয়েট টু লেফট শোল্ডার, নেক এন্ড ব্যাক। আমরা প্রায়ই শুনে থাকি হার্টের পেইন লেফট লেফট শোল্ডারের দিকে যায়, আমরা এটা শুনে থাকি প্রায়, তাই না? বিপির পেইনও ওদিকে যায়, এমআইয়ের পেইন ওই সাইড দিয়ে যায়, অবশ্যই চেস্টের দিকে তো যাই, বাট এরকম বলে। আর পেরিকার্ডিটিসও সেম একই। তারপরে অ্যাগ্রেভেটেড উইথ ইন্সপাইরেশন, মানে যখন এই পেইনটা পেরিকার্ডিটিসের পেইনটা তোমার শ্বাস নিলে, কাশি দিলে অথবা গিললে পেইনটা বাড়ে। ওরস ইন সুপাইন অ্যান্ড পসিবলি রিলিভড হোয়েন লিনিং ফরওয়ার্ড। হেমোপ্টাইসিস হয়, কাশির সাথে ব্লিডিং হয়, ট্যাকিকার্ডিয়া, ফিভার, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব। আচ্ছা, পেরিকার্ডিয়ামটা কি বলো তো? হার্টের কমানিং ভাইয়া। ভেরি গুড, দেখলাম কি অবস্থা। হ্যাঁ, আর এখানে যখন এই হার্টের কাভারেই যখন ইনফ্লামেশন হয়, তখন হার্ট যে পাম্পিং করে না, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে না, তখন এই মানে কন্ট্রাক্ট করে, এই যেটা করে, যেহেতু ওই হার্টের লেয়ারে ইনফ্লামেশন, সেখানে ঘর্ষণ খায়, তখন এই তোমার এই তখন ব্যথাটা আরো বাড়ে। তারপরে ভেরি ইম্পর্টেন্টলি ইসিজি চেঞ্জেস এই এসটি এলিভেশন অন অন অল লিডস। এবং আর এখানে যদি তুমি নাও জানো যে এসটি এলিভেশন হয় তোমার পেরিকার্ডিটিসে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি এমআইতে না বুঝো যে এমআইতে এসটি এলিভেটেড হইতেছে, অথবা নন এনএসটি ইএমআই, এগুলো যদি না বুঝো, তাহলে সমস্যা। বাট এখানে না জানলেও সমস্যা নাই। তবে এখানে ইম্পর্টেন্ট একটা ফিচার হলো প্যারাডক্সিক্যাল পালস, আর একটা হলো জুগুলার ভেন ডিস্টেনশন। আমরা এর আগেও পড়েছিলাম জুগুলার ভেন ডিস্টেনশন, এটা দুইটা জায়গা হয়, একটা হলো কার্ডিয়াক টেম্পোনেন্ট, একটা হলো পেরিকার্ডিটিস। জানি না মনে আছে কিনা। আর প্যারাডক্সিক্যাল পালস বলতে কি বুঝায় বলছিলাম বলো তো, কে বলতে পারবে? একটু দাঁড়াও, হ্যাঁ বলো বলো, আমি শুনতেছি, কান্না করতেছি তো, বলো বলো, আমি শুনতেছি, বলতে থাকো। ভাইয়া সিস্টোল ব্লাড প্রেশার 10 mg পর্যন্ত নিচে নামে ড্রপ করে, কখন? প্যারাডক্সিক্যাল পালস। এটা হচ্ছে ভাইয়া সাধারণত যখন আমরা শ্বাস নেই, তখন নর্মালি 10 মিলিমিটার অফ মার্কারি কমে যায়, কিন্তু যদি 10 মিলিমিটার অফ মার্কারির থেকে বেশি কমে যায়, তখন সেটা হচ্ছে প্যারালাইসিস। তাহলে এর আগেও বলেছিলাম, যখন এটা কি আমরা চ্যাট জিপিটি থেকে বললেন ইন্সপাইরেশন নাকি? ইন্সপাইরেশন এন্ড এক্সপাইরেশনের বিষয়ে একটা কিভাবে বিষয় করে ছিল, এটা ভাই পড়স ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন একটা বিষয় ছিল, এটা তোমরা কেউ বলোই নি। আমি চ্যাট জিপিটি থেকে বলতেছি, বলেন তো কেমনটা লাগে। আচ্ছা আচ্ছা, বিষয়টা হলো যে তোমার পালস বেড়ে যায়, আমাদের এক্সপাইরেশনে পালস বেড়ে যায়, আর ইন্সপাইরেশনে পালস কমে যায়, এটা হলো সিম্পল, এটাকে বলা ছিল। আর ডাব্লিউবিসি, ইএসআর এবং এসডি, এটা সব বাদ, হ্যাঁ, এটা আসলে আরেকবার বলেন না। প্যারাডক্সিক্যাল পালস। প্যারাডক্সিক্যাল পালস মিন্স পালস বাড়ে হইল এক্সপাইরেশন, যেটা, আচ্ছা নরমাল, আচ্ছা আমাদের নরমাল পালসের সিস্টেমটা কি? নরমাল পালসের সিস্টেম, আমরা যখন ইন্সপাইরেশন নেই, মানে যখন আমরা মানে ইনহেল করি বা এয়ার, তখন আমাদের পালস বাড়বে।
আর যখন আমরা ছেড়ে দেই তখন পালস কমবে। এটা হলো নরমাল সিস্টেম। কিন্তু প্যারাডক্সিক্যাল পালস অল্টার হয়ে যাবে। নরমাল মেকানিজম উল্টা। এর মানেই হলো যে এক্সপাইরেশনে পালস বাড়বে আর ইন্সপাইরেশনে পালস কমবে। এটা হলো প্যারাডক্সিক্যাল পালস এবং এটা ইম্পর্টেন্ট দুইটা ফিচার। ভাইয়া পালস কমবে না বিপি কমবে? প্যারাডক্সিক্যাল পালস। ইন্সপাইরেশনে আমাদের বিপি কমলে না প্যারাডক্সিক্যাল পালস হয়? না। না, বিষয়টা এরকম না। আমি এর আগেও বলছিলাম। কি তুমি লিখছো? জি। দাঁড়াও, আমি প্যারাডক্সিক্যাল পালস না, প্যারাডক্সিক্যাল পালস আমি ঠিকই বলছি। মানে শ্বাস নিলে পালস কমে আর শ্বাস ছাড়লে পালস বাড়ে। এটা হলো প্যারাডক্সিক্যাল পালস। পেজ নাম্বার 27 এ দেখো। ভাইয়া নর্মাল থেকে আর কি বিপরীত? হ্যাঁ, নরমাল সিস্টেমে ভাইস পেজ নাম্বার ভার্সা। 27। পাইছো পেজ নাম্বার 27 কার্ডিয়াক ট্যাম্পোনেটে ফাইন্ডিংসে দেখো প্যারাডক্সিক্যাল পালস। Pulse amplitude that increase with expiration and decrease with inspiration. পাইছো? পাইছি ভাই। হুম। এই শব্দগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে হয়। এটা যেইভাবে আছে এইভাবে বুঝতে হয়। তাহলে এটার মানে ভ্যালু থাকবে। আর ফাইনালি ম্যানেজমেন্ট আছে হলো পেইন ম্যানেজমেন্ট লাইক এই এনএসএডি, ক্লোচিসিন হয়ে যাবে এগুলো আর কি। অ্যান্টিবায়োটিক স্পেসিফিক ফর দি কজেটিভ, এরপরে কর্টিকোস্টেরয়েড, স্যালিসাইলিক অ্যান্ড ইনহিবিশন টু রিডিউস দ্য ইনফ্লামেশন। এবং এখানে যে এই ক্লোচিসিন ব্যবহার করা হয় মানে পেইন ম্যানেজমেন্টের জন্য ক্লোচিসিন, হ্যাঁ? এই ক্লোচিসিন কিন্তু খুবই কমনলি তোমার এই পেরিকার্ডাইটিসের পেইন ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়। ক্লোচিসিন কিন্তু আবার গাউটেও ব্যবহার করা হয়, হ্যাঁ? যাই হোক, একটু বলে দিলাম হালকা করে। এবার আসি হলো আমার খুবই পছন্দের একটা টপিক হলো এই হাইপারটেনশন। সব হাই হাই থাকে। যেটা বলতে চাচ্ছিলাম, hypertension, persistent elevation of blood pressure above 140 millimeter of mercury and diastolic above 90. সবসময় যদি এই বিপি মানে সিস্টোলিক বিপিটা উপরেরটা যদি 140 এর বেশিই থাকে আর নিচেরটা যদি মানে ডায়াস্টোলিক যদি 90 এর বেশি থাকে তখন সেটাকে হাইপারটেনশন বলা হয়। এটার অনেকগুলা কারণ আমরা অলরেডি এন্ডোক্রাইনোলজি পড়ে ফেলেছি। তো এন্ডোক্রাইনোলজি যদি যারা যত ভালো বুঝে প্রত্যেকটা চ্যাপ্টারে সে তত বেশি অ্যাডভান্টেজে থাকবে, সুবিধায় থাকবে। সেই জেনেগুলো আমরা একটু পড়তে চাই। সেটা হলো প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন হলো যেটা আমাদের মানে বয়সের সাথে বাড়বেই। এটা হলো নরমাল ফেনোমেনা, বুঝছো? বয়স বাড়লে তোমার বিপি বাড়বেই। বিপি বাড়বে মানে বয়স অনুযায়ী বাড়বে। এটা হলো এসেনশিয়াল হাইপারটেনশন। সবার কি এখানে আমাদের যারা আছে সবাই কি প্রেশার নরমাল? ভাই আমার লো। আচ্ছা, কারো হাই আছে? ভাইয়া আমার মাঝে মাঝে 140। মাঝে মাঝে 140। আচ্ছা, আর ইয়ে আমার 120/80 থাকে। আচ্ছা, যাক তাহলে তুমি ভালোই আছো। আর লাবণীর কি অবস্থা? লাবণী কি লোতেই আছো? ভাই আমার লোটাই আমার জন্য নরমাল। ভাইয়া ওর 90-60 থাকে। আরে আল্লাহ, লাবণীরে যখন দেখছিলাম আমি তো চিন্তা করছিলাম বাতাস আসলে একটু জোরে আকাশের দিকে তাকায় থাকতে হবে, তুমি উঠে টুটে যাও কিনা। তুই খারাপ অবস্থা। ভাইয়া এটা উল্টা। ভাইয়া বাতাস আসলে আমি পড়ে যাই কিন্তু ও স্ট্রং থাকে। তাই নাকি?
যাই হোক, তো প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন হলো মানে আমাদের মানে যেটা প্রয়োজন আরকি, হ্যাঁ? মানে এটা হলো মূলত সময়ের সাথে, সাথে যেটা হয় বাড়তে থাকে। এটা খুবই কমন আরকি। এটা যেমন থাকা উচিত। এবং এটা মেইন জিনিসটা হয় হলো যে essential hypertension associated with aging due to loss of elasticity of blood. এইজন্য দেখবা যাদের বৃদ্ধ বয়স না তাদের কিন্তু তোমার বিপিটা একটু হাই থাকে। কারণটা কি? তাদের ইলাস্টিসিটি আমাদের ভেসেলের ইলাস্টিসিটিটা মানে লস করে। আর এবং এটা মোস্টলি এজ রিলেটেড আর্টারি এবং ভেইনের যে চেঞ্জটা হয় না? তার জন্য মূলত হয় এই এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন। আর এটার কারণটা রিস্ক ফ্যাক্টর হলো এজিং, ফ্যামিলি হিস্ট্রি, স্মোকিং, স্ট্রেস। আচ্ছা, এই স্ট্রেস হলে কেন হাইপারটেনশন হয় মানে এই বিপিটা বাড়ে? বলো তো কেন স্ট্রেস এটা বাড়ে? কে বলতে পারবো? পার কর্টিসল রিলিজ হয়। আচ্ছা, এখানে ইয়ে বলো, সাদিয়া বলো। তৌকির বলছে যে কর্টিসল এর কারণে এটা হয়। এটা কি আসলে তোমার কি মনে হয়? কি মতামত তোমার, সাদিয়া? হ্যাঁ, স্ট্রেসে থাকলে তো ভাই সবকিছুই বেশি বেশি হয়। কারণটা কি? ব্যাকগ্রাউন্ডে কারণটা কি? Stress means cortisol. Cortisol হ্যাঁ, means sodium. Sodium means water retention. Water retention means BP high. Endocrinology revision দিও। তারপরে ওবেসিটি আছে, হাই কোলেস্টেরল, ইনক্রিজ সোডিয়াম ইনটেক ইন ডায়েট, এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আফ্রিকান আমেরিকান মেলস। যারা আফ্রিকান আমেরিকান তাদেরও এই এসেনশিয়াল হাইপারটেনশন হয়। এবং আচ্ছা, আফ্রিকান আমেরিকানদের আরো ২টা প্রবলেম হয়। কেউ একটা হলো যে এটা বলে দেই, উম ছোট জিনিস তো এটাও ইম্পর্টেন্ট আছে, ভালোই এটা কোশ্চেন আসে। প্রোস্টেট ক্যান্সার, আরেকটা হলো প্রোস্টেট, আরেকটা সরি প্রোস্টেট, আরেকটা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার আরেকটা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার, এই দুইটা আফ্রিকান আমেরিকানদের খুবই বেশি হয়। এটা এদের রিস্ক ফ্যাক্টর আর কি। দেখি কোনো স্লাইড বাকি আছে ভাইয়া কিনা। যারা হাজিরা আছে আফ্রিকান তাদের প্রোস্টেট নিয়ে প্রবলেম নিয়েই ম্যাক্সিমাম আসে। হ্যাঁ, তোমার বিপিএইচ থাকে না? হ্যাঁ, বিনাইন বিনাইন বিপিএইচ প্রোস্টেটিক। প্রচুর। হ্যাঁ, বিনাইন, এটা কারণটা আমরা পড়বো হ্যাঁ, প্রবলেম নাই। বয়স্কদেরও তো ভাই বেশি বিনাইন বিপিএইচ হয়। হ্যাঁ, এটা তো হয়ই। এটা হলো আমাদের দেশে হলো অন্য হিসাব। আর আফ্রিকানদের এটা হলো এটা জেনেটিক, ওরা হলো রিস্ক ফ্যাক্টর। অল টাইম লেগেই থাকে ওদের। আহ আসলে এটা একটু দেখানো বলা উচিত ছিল। যাই হোক, বেশি আগে চলে গেছিলাম। আচ্ছা, আমরা একটু হালকা একটু আগে যেটা ইয়ে ছিল পেরিকার্ডিটিস, একটু অলরেডি বলে ফেলছি। পেরিকার্ডিটিসের পেইনটা আমাদের বাম সাইড দিয়ে ছড়ায় যায় আরকি। মে রিলেটেড টু লেফট শোল্ডার, নেক এন্ড ব্যাক, similar to angina by MI, aggravated with inspiration, coughing or swallowing. Differentiate from anginal pain like increased pressure on the inflamed parietal pericardium, pain worse in supine position। এগুলো অলরেডি বলা হয়েছে, হ্যাঁ? অতএব টেনশনের কিছু নাই। প্যারাডক্সিয়াল পালস আমরা দুইটা জায়গায় দেখি। একটা হলো কার্ডিয়াক টেম্পোরাল, আর একটা হলো পেরিকার্ডাইটিস। এর আগে বলা হয়েছিল প্যারাডক্সিয়াল পালস কি? এই যে পালস অ্যামপ্লিটিউড দ্যাট ইনক্রিজ উইথ এক্সপাইরেশন এন্ড ডিক্রিজ উইথ ইন্সপিরেশন। Identified through an exaggerated decrease BP over 10 millimeter of mercury during। ও, তুমি এটা বলছিলা না? হ্যাঁ, তা বলছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা এভাবেও বলা যায়। তবে মূলত আমরা মনের ভুল না আসলে, হ্যাঁ? এটা কিন্তু ভুল না। হুম, exaggerated decrease in BP 10 millimeter of mercury। তুমি কি বলছিলা শ্বাসের সাথে হ্যাঁ 10 মিলিমিটার কমে? এটা হ্যাঁ এটা হ্যাঁ, বলছিলা? জি জি। হ্যাঁ, ইন্সপাইরেশনে বিপি কমে 10 mmHg। ও, তাইলে ঠিক আছে। আমি তোমার এই যে শ্বাসের সাথে যে কমে এই জিনিসটা আমি আসলে খেয়াল করিনি। যদি এভাবে বলে থাকো তাহলে একদম ঠিক আছে। আমি এটা বলছিলাম শ্বাসের সাথে ব্লাড প্রেশার
আপনি বলছিলেন শ্বাসের সাথে পালস, দুইটাই হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, না, না। যদি আমি আসলে খেয়াল করি নাই যে শ্বাস-প্রশ্বাসের সাথে আমি শুনছিলাম যে বিপি কমে 10 মিলিমিটার বেশি বিপি কমে, সেটা হলো প্যারাডক্সিক্যাল পালস। আমি এভাবে মনে করি। যদি শ্বাসের সাথে বিপি কমে তাহলে ঠিক আছে। ঠিকই বলছি। আচ্ছা, হাইপারটেনশনের আ এই কারণগুলো অলরেডি আমরা জানি। রুনা বাদে সবাই জানি। হাইপারটেনশন আন্ডারলাইন মেকানিজম, হ্যাঁ, যদি আমরা শুরু করে ফেলছিলাম তাও একটু হালকা একটু এই জিনিসগুলো বলা উচিত। যে হাইপারটেনশনের মেইন কারণটা কি? একটা হলো ফ্লুইড রিটেনশন। মানে কি? ওই যে ফ্লুইড, যত বেশি ফ্লুইড তত বেশি হাই বিপি, এটাই আমরা জানি, তাই না? রেফার টু এন্ডোক্রাইনোলজি। তারপরে ভ্যাসোস্পাজম, মানে ভ্যাসোকনস্ট্রিকশন হলে বিপি বাড়বে, এটা তো জানি। তারপরে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটির কারণেও মানে বিপিটা হাই হয়। এটা হলো সিস্টেম আরকি। আরেকটা কারণে হাইপারটেনশন হয়, সেটা হলো প্রেগন্যান্সি ইনডিউসড। ঠিক আছে? এটার একটা অন্য কারণ। এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা বিষয় আছে। আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস এর একটা বিষয় আছে। এই জিনিসটা একটু আম হালকা দেখি এখানে আরো বলছে। আচ্ছা, হালকা একটু বলি, হালকা করে, হ্যাঁ? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস এর একটা বিষয় আছে, যেটা আমরা একদম শুরুতে এন্ডোক্রাইন সরি মানে এনক্লেক্সের শুরুতে আমরা বলি। তো এটা একটু হালকা করে বলবো যে প্রেগন্যান্সি সময় আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায়। তো তখন তখন আমাদের আমরা রাস মেকানিজম পড়ছিলাম, তাই না? গতকালকে পড়েছিলাম রাস মেকানিজম। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। তো এই তখন আবার আচ্ছা, এখানে আর এত না পেঁচাই, দূর হজবরল হয়ে যাবে পরে। হাইপারটেনশন ডায়াগনোসিস, আমরা হাইপারটেনশন কিভাবে বুঝি? হাইপারটেনশন ডায়াগনোসড বাই চেকিং দ্য ব্লাড প্রেশার 2 মিনিটস অ্যাপার্ট অ্যাট ইচ অফ 3 or more visit after initial screening visit. ওকে। আচ্ছা, তৌকিররা কিভাবে হসপিটালে হাইপারটেনশন যে আছে এটা কিভাবে বলো পেশেন্টকে? মানে ধরো আমি হসপিটালে কি- গেলাম, আমার আমার আছেই 160/100 100 আছে ধরো। তাহলে আমাকে তো ডক্টর হাইপারটেনশন লিখে পাঠিয়ে দিবে বাসায়, তাই না? হ্যাঁ, ডায়াগনোসিস করবে হাইপারটেনশন। ও, কিন্তু আমরা হিস্ট্রি নেই, মানে উনি কোনো ওষুধ খায় কিনা বা আগে কোনো হাইপারটেনশন আছে কিনা। উনি কিভাবে জানবে যে উনার হাইপারটেনশন আছে কিনা? সিস্টেমটা হলো এটা। রোগী। হুম, সিস্টেমটা হলো পরপর 3টা ভিজিটে, যেমন ধরো আজকে কেউ হসপিটালে গেছে, তার আজকে বিপি হাই বলতে ধরো 140 অথবা 145-50 আছে, আর নিচেরটা আছে 110 অথবা 100, এরকম আছে। সে আজকে চলে গেল, এইটা নিয়ে সে চলে গেল। তাকে বলল আপনি এই সপ্তাহের ভিতরে একদিন পরে আবার আসেন। আবারও সে আসলো, আইসা তখনও দেখলো যে 140 আর 190 বেশি আছে। এরপরে বললো যে 2 দিন পরে আবার আসেন। মানে সিস্টেমটা হলো তোমার মানে তোমার কি পরপর 3টা ভিজিটে যদি যে আমাদের যেই বেঞ্চমার্ক, আই মিন 140/90 এর বেশি থাকে পরপর 3টা ভিজিটে, তবে সেটাকে হাইপারটেনশন বলতে হবে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। পরপর 3টা ভিজিট যদি তোমার, এখন কেউ যদি দৌড়ায় আসে, তার তো এমনি বেশি থাকবে, তাই না? এই জন্য বলা হয়েছে যে এই জন্য মানে বিপি মাপার ক্ষেত্রে অবশ্যই পেশেন্ট যেন একটু রিল্যাক্স থাকে, দৌড় দিয়ে আইসাই যাতে বিপি না মাপে, তাহলে এমনি বাড়তেই থাকবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা হলো যে তোমার পরপর 3টা ভিজিটে যদি বেশি দেখা যায় তখন সেটা হাইপারটেনশন, কিন্তু আমাদের দেশে এত সময় নাই ডাক্তারদের। এবার আসি হলো প্রাইমারি হাইপারটেনশন তো বললামই, যেটা এজ রিলেটেড, বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ভেসেল বা ইলাস্টিসিটি কমে যায়, যার ফলে বিপি টিপি এগুলো বেড়ে যায়। আর আর্টারি ভেইনের যে চেঞ্জেস হয় এগুলোর কারণেও আমাদের এই এসেনশিয়াল হাইপারটেনশনটা হয়। এবার আসলে সেকেন্ডারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ আদার ডিজিজ কন্ডিশনস। আসলে বিষয়টা হলো যে শারীরিক
আমাদের যে কোনো প্রবলেম তখন আমাদের রক্তচাপ বাড়ে, এটা হলো সেকেন্ডারি। যেমন এই সেকেন্ডারি হাইপারটেনশনে মূলত আরো বেশি বিপটা আরো বেশি বাড়ে। লাইক ফর এক্সাম্পল কারো যদি কিডনির প্রবলেম থাকে, ঠিক আছে? কেউ যদি তোমার এই যে নেই কি বলে তোমরা কি জানো যে কন্ট্রাসেপটিভ যে পিল এগুলা কিন্তু বিপি বাড়ায়, তারপর থ্রম্বোটিক, বিশেষ করে এস্ট্রোজেন কন্টেইনিং, মানে এরা থ্রোম্বাস বা ডিভিটির রিস্ক বাড়ায় দেয়। এই জিনিস এই ধরনের মানে অন্য প্রবলেমের কারণে বিপি বাড়ছে, মানে ব্লাড প্রেশার বাড়ছে, মানে পেশেন্টের শরীর ঠিকই ছিল, বাট অন্য কোনো রোগের কারণে তার বিপিটা বাড়ছে। এটা হলো সেকেন্ডারি ব্লাড প্রেশার, মানে সেকেন্ডারি হাইপারটেনশন আর কি। ঠিক আছে? এই সেকেন্ডারি হাইপারটেনশন আবার বিনাইন আছে একটা, ম্যালিগন্যান্ট আছে একটা। বিনাইন এই জিনিসগুলো একটু জানা উচিত। হ্যাঁ, তুমি সেকেন্ডারি হাইপারটেনশনের বিনাইন এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এগুলো ইম্পর্টেন্ট, এটা জানাটা জরুরি, কারণ এখান থেকে কোশ্চেনটা হয়। তোমার সেকেন্ডারি হাইপারটেনশনে যে বিনাইন যেটা মডারেট, মানে বিপিটা মডারেটলি বাড়ে। Moderate rise in blood pressure marked by gradual onset and prolonged course. স্টেজ 1 এ 140/90 থেকে 159 to 99 মিলিমিটার অফ মার্কারি, স্টেজ 2 তে above 160 to 100 মিলিমিটার অফ মার্কারি। যদি এটাতে নাও পারো অ্যাট লিস্ট মনে রাখবা যে মানে সেকেন্ডারি হাইপারটেনশনে বিনাইন যেটা 140 থেকে 50 এর ভিতরে থাকে উপরেরটা, আর ওটা 90 থেকে 100 এর ভিতরে থাকে হলো নিচেরটা। আর স্টেজ 2 তে তোমার 160 এর বেশি থাকে, আর নিচেরটা থাকে 100 এর বেশি। এটা হলো বিনাইন। আর ম্যালিগন্যান্ট হাইপার, তবে কোশ্চেনটা বেশি আসে হলো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যেটা, এটা থেকে বেশি হয়, এটা থেকে বেশি কোশ্চেন হয়। এটা বোঝাটা জরুরি, কারণ এটার সাথে স্ট্রোকেরও একটা সম্পর্ক আছে। এই জন্য এই যে দেখো এনক্লেক্স বলা হয় না সেফটি এক্সাম, এই যে প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, লাইক সেকেন্ডারি হাইপারটেনশন বিনাইন যেটা, এইগুলোর কারণে পেশেন্টের স্ট্রোক হওয়ার চান্স কম। কিন্তু ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যদি হয় আর পেশেন্টের সেফটি ইস্যু থাকে, ওই হাইপারটেনশন থাকলেও পেশেন্ট নরমালি বাঁচতে পারে। খুব একটা আহামরি যে নিয়মিত একটু নিয়মতান্ত্রিক থাকলে, লবণ টবণ বাদ দিলে, তোমার স্মোকিং বাদ দিলে মোটামুটি ভালোই থাকতে পারে, পেশেন্টের সমস্যা হয় না, পেশেন্টের খুব একটা আহামরি পড়ে। কিন্তু কারো যদি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা থাকে, তখন প্রবলেমটা বাড়ে। এটাকে হাইপারটেনসিভ ক্রাইসিসও বলা হয়। এটা একটু পরে বলবো। হাইপারটেনসিভ ক্রাইসিস ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই চ্যাপ্টারে এটা এগুলোই পড়বো। এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আর হাইপারটেনসিভ ক্রাইসিস, বিপি যদি 180/120 এর বেশি থাকে, সেটাই হলো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা হাইপারটেনসিভ ক্রাইসিস। এটা ডেডলি, আর এই জন্যই এখান থেকে কোশ্চেন বেশি হয়। কেন হয়? হাইপারটেনসিভ এই ইয়েতে আসলে কি হয়? র্যাপিড অনসেট অ্যান্ড শর্ট ড্রামাটিক কোর্স, এটা এখানে বিপিটা খুবই মারাত্মক আকারে বেড়ে যায়। আর এর ফলে কি হয়? সোজা কথা, বিপি বাড়বে মানে কি? বিপি খালি কি আমাদের ভেনে, মানে আমরা আর্মেই বাড়ে? নো, এই বিপিটা হোল বডিতে বাড়ে, এবং এই প্রেশারটা আমাদের খুবই নমনীয় ভেইন, ক্যাপিলারি সার্কুলেশন আমাদের ব্রেইনে, তাই না? আমাদের খুবই খুবই সূক্ষ্ম সার্কুলেশন ব্রেইনের। তো এই অত্যাধিক প্রেশার আমাদের ব্রেইনের এই খুব সূক্ষ্ম যেই কি বলে এটাকে, যেই ক্যাপিলারি সার্কুলেশন বা ভেনাস বা আর্টারিয়াল সার্কুলেশন, এগুলাকে এই হাই প্রেশারের কারণে ডিস্ট্রয় হয়ে যায়, মানে ছিঁড়ে যায়। তখনই হয় মূলত তোমার এই স্ট্রোক। এই জন্য হাইপারটেনসিভ ক্রাইসিস বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, দুইটার নামই মাথায় রাখো, এখান থেকে কোশ্চেনটা খুবই বেশি হয় এই হাইপারটেনশনের এই জায়গাটা থেকে। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অথবা হাইপারটেনসিভ ক্রাইসিস, এই এটা কেন ডেডলি? কারণ এখানে স্ট্রোকের একটা চান্স থাকে। কারণ কি? অত্যাধিক প্রেশার আমাদের ব্রেনের যেই ভেসেল, এগুলো রাপচার করে দেয়। এরপরে আসলো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিটা হয় হলো আমাদের যখন এই হঠাৎ করে বিপি বেড়ে যায় না, এর ফলে, আচ্ছা বিপি বাড়া মানে কি? মানে ব্লাড প্রেশারটা বেশি বেশি যাওয়া না, নাকি কম কম যাওয়া? কি মনে হয়? বলো তো। বেশি যাওয়া। বেশি চাপ। যাওয়া। অত্যাধিক চাপ যখন আমাদের ব্রেনের দিকে যায়, তখন আমাদের ব্রেনও সোয়েলিং হওয়া শুরু করে।
মানে অত্যাধিক বিপি যখন হঠাৎ করে বেড়ে যায়, এর ফলে আমাদের সেরেব্রাল এডেমা হয়। সেরেব্রাল আমাদের যে ব্রেন, এই সেরেব্রাম ফুলে যায়। আর আমাদের মাথায় যখন এরকম কোনো প্রেসার বেড়ে যায়, তখন ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বাড়ে। ঠিক আছে? এটাকে বলা হয় হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি বা HE। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, আমরা এবার একটু চিন্তা করি তো দেখি যে তোমার এটা তো আমি বললাম, হ্যাঁ, এটা তো বুঝছো যে হাইপারটেনসিভ এনকেফালো, এটা তো বুঝছো। রেনাল ফেলিওর কেন হয় তাহলে? এখানে বিপি বাড়ছে, রেনাল ফেলিওর কি কি চলে আসছে যে রেনাল রেনাল ফেলিওর হয়ে যাবে? পাইসানো আগে একটু হোল্ড রাখো, বাকিদের জিজ্ঞাসা করি। ওদের তো মোটামুটি ১-১.৫ মাস তো হয়েছে। তোদের ২ মাস হয়েছে না? রায়হান রায়হান কিংবা তৌকির, হয়েছে ২ মাস? ভাইয়া বেশি হয়েছে। বলো তো তাহলে, এতটুকু এক্সপেক্ট করতে পারি তাহলে এবার। রেনাল ফেলিওর কেন? আমি অলরেডি হিন্টস দিয়ে দিছি কিন্তু। বিপি বেশি থাকলে তাহলে দেখা যায় কিডনির উপরে চাপটা পড়ে, কারণ ওই পানিটা বের করতে হবে। তো অনেক সময় দেখা যায় অতিরিক্ত চাপের কারণে রেনাল ফেলিয়ার হতে পারে। ভেরি গুড, এক্স্যাক্টলি, তুমি রিয়েল কজটা বলছো। আমরা মাত্রই বললাম যে এই যে প্রেশারটা, এটা আমাদের মানে ব্রেইনে যখন যায়, তখন ছোট ছোট যে ইয়েগুলা থাকে, এটা রাপচার করে ফেলে, ব্লিডিং ঘটায় ব্রেনে, যার ফলে স্ট্রোকটা হয়। এটা তো আমরা জানি, এটা তো বুঝছি। হাইপারটেনসিভ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এটাও তো আমরা বুঝছি নাকি রুনা? রুনা বুঝছো নাকি আন্তাজে মধ্যে খালি চুপই থাকো? রেসপন্স করো কিন্তু, হ্যাঁ। না না, ভাইয়া বুঝতে পারছি। যদি না বুঝো, আমি কিন্তু ফেরেশতা না যে আমি কিন্তু বুঝতে পারবো না যে কেউ বুঝতেছে কিনা। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি, বাট তোমাদেরও দায়িত্ব থাকে কোথাও না বুঝলে একদম স্ট্রংলি বলা। পরে কিন্তু এগুলো ভাইটাল জিনিস ভাইয়া মিস আমি হয়ে বলার গেলে। আগে অনেকেই বলে দেয় যে ভাইয়া এটা আরেকবার বলেন, সো এই জন্য আর আমার বলার চান্স থাকে না। আচ্ছা, দেখো এনক্লেক্স কিভাবে আমরা থিঙ্ক বাড়াইতে হবে, যে আমাদের এই যে প্রেশারটা তো ব্রেনে যেহেতু যায়, এই সেম প্রেশার তো আবার কিডনির দিকেও যায়। অত্যাধিক প্রেশার আমাদের যে গ্লোমেরুলার আছে না, আমাদের গ্লোমেরুলার কিডনির, এই গ্লোমেরুলারটাকে ডিস্ট্রয় করে দেয় এই অত্যাধিক প্রেশার। কারণ এগুলো তো নেটের মতো, অত্যাধিক প্রেসারে যখন ওই নেটমেট ছিঁড়ে যায়, তখন রেনাল ফেলিওর শুরু হয়ে যায়। বুঝতে পারছি, মানে রেনাল ফেলিওর হয়। এই জন্য হাইপারটেনসিভ পেশেন্টদের দেখবে যে কিডনি প্রবলেম থাকে। বুঝছো? AKI, CKD এগুলা থাকে। তাহলে কি আমরা বুঝতে পারছি কেন এই হাইপারটেনসিভ পেশেন্টদের কিডনি কিডনি প্রবলেম থাকে? জি এটা ভাইয়া। হোক জি ভাইয়া। AKI, হোক CKD, যেভাবে হোক না কেন, অল টাইম হাই প্রেশার। এটা আর আরেকটা জিনিস, এটা কি একদিনই হয়ে যায়? নো, সময়ের পর সময়, বছরের পর বছর, মাসের পর মাস হতে 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 ফাইনালি ড্যামেজই করে দেয়। মায়োকার্ডিয়াল ইনফেকশনও সেম একই রকম ভাবে। তারপরে ফাইন্ডিংস, হেডেক খুবই কমন, হ্যাঁ। আম, দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। এখান থেকে এই হাইপারটেনসিভ টাইপের ভিতরে মেইন কয় মিনিট আছে আমাদের? ৬ মিনিট, ৫ মিনিট। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, আচ্ছা এটা একটু দেখি। Hypertension occurs from sudden elevation in blood pressure causing cerebral edema and increased intracranial pressure, যেটা বলে দিছিলাম। It could be drug induced from MAOI, মেন্টাল হেলথ রুনা বাদে সবাই পাইছে। দেখো, ইট কুড বি ইন্ডিউসড ডিউরিং MAOI, মনে আছে বলছিলাম যে MAOI ড্রাগের সাথে আলাদা কোনো ড্রাগ দেয়া যাবে না, অন্য কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেয়া যাবে না। কারণ কি? দে লিড টু ফিওক্রোমোসাইটোমা, এগুলা সব বিপি বাড়ায়। MOI tyramine interaction, disease conditions such as head injury, pheochromocyte, etc. may present with headache, nausea and vomiting. আচ্ছা, মে প্রেজেন্ট উইথ হেডেক, নাউসিয়া এন্ড ভমিটিং, কে বলতে পারবে কেন এই জিনিসটা হইলো এনকেফালোপ্যাথিতে? কে যে বলতে পারবে? অ্যামোনিয়ার লেভেল বেড়ে যায় ব্রেইন। আর অ্যামোনিয়া বেড়ে যাবে না?
এটা কি কিডনি ইনজুরির কারণে, তাই তো? এটা এই জন্য বলতে চাইতেছো? হেডেক, না, নাউসিয়া, এটা ভমিটিং। লিভারের প্রবলেম, লিভার সিরোসিস। না সেইটা আছে, বাট আমি বলছি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিতে কেন হেডেক, নাউসিয়া, ভমিটিং এইগুলো জিনিসগুলোর কথা বলা হইতেছে জানো? আইসিপি ভেরি গুড। দেখো, এনকেফালোপ্যাথি হচ্ছে তার সেরেব্রাম, আমাদের যে সেরেব্রাম অত্যাধিক ব্লাডে ফুলে গেছে, ফলে আমাদের ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারটা বেড়ে গেছে। আর ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেলে হেডেক, নাউসিয়া, ভমিটিং এগুলো হয়। বুঝছো? এগুলো হলো ওয়ার্নিং সাইন। এই হেডেক, নাউসিয়া, ধরো কারো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হয়েছে, বাট তার এখনো হেডেক, নাউসিয়া, ভমিটিং এগুলা মানে নাই, এগুলা শো করতেছে না। তার মানে তার ইন্ট্রাক্র্যানিয়াল মানে মানে হাইপার মানে ব্রেনের সেরেব্রাম ফুলে গেছে, ওকে, বাট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার এখনো নর্মাল রেঞ্জের ভিতরে আছে। হয়তো এটা ট্রিটমেন্ট না করলে বেড়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য দেখবা ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বাড়ার অন্যতম ইম্পর্টেন্ট সাইন হলো হেডেক, নাউসিয়া এন্ড ভমিটিং। সেম একই কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানে হেড ইনজুরিতে দেখবা পেশেন্টদেরকে জিজ্ঞাসা, ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসা করে বমি করছে কিনা, কাশি দিচ্ছে কিনা, তারপর সরি কাশি না, হ্যাঁ বমি করছে কিনা, তার মাথা ব্যথা করছে কিনা, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। এটা আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি নিউরোতে ডিউটি করছি, তখন বুঝতাম না যে কেন এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। নার্সরাও জিজ্ঞাসা করতো রোগীর অ্যাটেন্ডেন্টদের হেড ইনজুরি গুলাতে বমি করছে কিনা। কারণ এখানে মেইন বিষয় হলো ইন্টারক্র্যানিয়াল প্রেশার। তোমার দেখা যায় তুমি অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে হয়তোবা, সেটা তুমি ঠিক করতে পারবে, বাট ইন্টারক্র্যানিয়াল প্রেশার যদি বেড়ে যায় পেশেন্টের ব্রেন এত বেশি চাপ পড়বে তো একদম পুরো পার্মানেন্ট ড্যামেজ করে দিবে হোল বডি, মৃত্যু ঘটাইবে। এই জন্য ইন্টারক্র্যানিয়াল প্রেশার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান একেআই। কিডনি ভালো আছে কিন্তু পেশেন্ট মারা গেছে, এরকম হয়ে যাবে যাতে কন্ডিশন না হয় আর কি। আর এই কি বলে হেপাটিক এনকেফালোপ্যাথি, সরি হেপাটিক এনকেফালোপ্যাথিতে উইদিন 1 আওয়ার কি ট্রিটমেন্ট উইদিন 1 আওয়ার ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট ড্যামেজ টু কিডনিজ, ব্রেন এন্ড হার্ট। আর আমাদের যেহেতু এই ব্রেইন থেকে হোল বডিটা নিয়ন্ত্রণ হয়, আর ব্রেইনের ইন্টারক্রানিয়াল প্রেশার নিয়ন্ত্রণ থাকলে আস্তে আস্তে কিডনির ইয়েগুলাও নিয়ন্ত্রণ হয় এবং হার্টের ইয়েগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে যায়। আর এই হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিতে একটু পরেই আমরা পড়বো। আর একটু পরের মধ্যে কি, চলো আমরা আস্তে আস্তে একটা ব্রেক নিয়ে আসি। কয় মিনিটে স্যার? একটু আগাইতে পারবো? এক মিনিট 1 মিনিট না? তাহলে চলো আমরা একটু ব্রেক নিয়ে